আসসালামু আলাইকুম, অ্যালেক্স মেডি সলিউশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি রাগিব আঞ্জুম খান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার। তো আজকে আমাদের টপিক বোটানি সেকেন্ড চ্যাপ্টার, কোষ বিভাজন, সেল ডিভিশন। তো গত ক্লাসের মতো আমি আজকে মেইনলি হাসান স্যার পড়াবো, কিন্তু সাথে সাথে আমি আলিম স্যারের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো কভার করার চেষ্টা করব। তো চলো শুরু করি। তো এই ফার্স্ট স্লাইড থেকে আমাদের বেশি কিছু পড়তে হবে না, আমি দাগিয়ে দিচ্ছি কোনটুকু পড়লেই হবে। এখান থেকে আসো যে কোষ বিভাজন জিনিসটা কি। একটা সেল আছে, ধরো এটা সেল, এখান থেকে পরে দুটা সেল হবে, সেটা অনুরূপও হতে পারে বা ক্রোমোজোম সংখ্যা সেটা হ্রাসও পেতে পারে। মানে ক্রোমোজোম সংখ্যা ধরলা যে তোমার এটার 46টা, এখানেও আছে 46টা, ঠিক আছে। যদি এরকম থাকে তাহলে সেটাকে বলা হবে সমীকরণিক বিভাজন। আর যদি এখানে হ্রাস পেয়ে যায়, যদি ধরো এখানে 23টা হয়ে গেল, এখানে 23টা হয়ে গেল, তখন আবার 4টা হয় আর কি। আচ্ছা, যাই হোক, তো সেটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন আর কি। এটুক তো সবাই জানো আর কি, নিশ্চয়ই আমরা ক্লাস 8 থেকে এটা পড়ে আসতেছি, সো এটা জানার কথা। তো আর কি যারা ভুলে গেছিলা তাদেরকে একটু মনে করাই দিলাম। যাই হোক, এখন আসো কী পড়তে হবে। এখানে লেখছে যে বিভাজনের মাধ্যমে সংখ্যাবৃদ্ধি কোষের একটি স্বাভাবিক এবং অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখান থেকে এত কিছু পড়তে হবে না। এখান থেকে যে বোল্ড করা লাইনটা আমরা পড়ি, জীবদেহে কোষ বিভাজন একটি মৌলিক এবং অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। কি বলছে? জীবদেহে কোষ বিভাজন একটি মৌলিক এবং একটি অত্যাবশ্যকীয় প্রক্রিয়া, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। যদি কোষ বিভাজন না হয় তাহলে কি আমরা বড়ই হতে পারতাম না, তাই না? আমরা এই যে ছোট একটা ভ্রূণই থেকে যেতাম। তো আচ্ছা, এর মাধ্যমেই জীবের দৈহিক বৃদ্ধি এবং বংশবৃদ্ধি ঘটে। যে প্রক্রিয়ায় জীবকোষ বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলা হয়। তো ঠিক আছে, আমি বললামই তো যে দুইটা হবে অথবা চারটা হবে, ঠিক আছে। চারটা হলে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাবে, দুইটা হলে ক্রোমোজোম সংখ্যা সেম থাকবে। তো এটুকু তো আমরা সবাই জানি। তো কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে বলা হয় অপত্য কোষ, সেটাও আমরা সবাই জানি। বা ডটার সেল। অপত্য কোষ সৃষ্টি হয়, যে কোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হয় সেটি হলো মাতৃকোষ বা মাদার সেল, ঠিক আছে। অল্টার ফ্লেমিং 1882টা লাগবে না, কিন্তু অল্টার ফ্লেমিংটা লাগবে এখানে। যে সামুদ্রিক স্যালামেন্ডার, এটাও লাগবে, বৈজ্ঞানিক নাম সহটাই লাগবে, কারণ এটা একদম ফার্স্ট ইন্টারফেজের আর কি জিনিস, সেটা লাগবে। সামুদ্রিক স্যালামান্ডার কোষের প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। কোষ থেকে কেবল কোষ সৃষ্টি হতে পারে, এটি বলেন রুডল্ফ ভির্সাও, ঠিক আছে। আমি কিন্তু কখনো বিজ্ঞানীর নাম সবগুলা পড়তে বলি না, আমি কিন্তু দাগাই দিই। কিন্তু এই চ্যাপ্টারের ক্ষেত্রে বিজ্ঞানীর নাম যতগুলো আছে সবগুলাই পড়তে হবে, কিছু করার নাই। আই এম সো সরি ফর দ্যাট। এখান থেকে কী পড়তে হবে, তার মানে প্রথম স্লাইড থেকে অল্টার ফ্লেমিং কী করছেন, প্রথম কোষ বিভাজন লক্ষ্য করছেন। আর একটি কোষ থেকে যে এবং একটি কোষ সৃষ্টি হতে পারে, আমি যেটা বললাম আর কি একটু আগে, একটা কোষ থেকে হয় দুইটা হবে নয় চারটা হবে আর কি, সেটা বলছেন প্রথমকে রুডল্ফ ভির্সাও। তো এখন আসো এটুকু রিডিং দিবা, একটু পড়বা, এমনি পেরে যাবে, এটা সহজ আছে। তারপরে এখানে আসো 3 প্রকার কোষ বিভাজন দেখা যায়, এটাও পারবা, এটাও তো সবাই জানি আমরা আগে থেকেই। অ্যামাইটোসিস, মাইটোসিস, মায়োসিস। অ্যামাইটোসিস হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিস মানে হচ্ছে সমীকরণিক কোষ। এই আলাদা নামগুলো যে আছে এটাও পড়তে হবে, ঠিক আছে। মানে শুধু ইংরেজি নাম না, বাংলা নামটাও পড়তে হবে এখান থেকে। তো আসো অ্যামাইটোসিস বিভাজন। আর অ্যামাইটোসিস বিভাজন থেকে মানে আর কি হয় আর কি, নেক্সট স্লাইড থেকে আমরা পড়ি, আসো। আচ্ছা, এখান থেকে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোনো ধরনের জটিলতা ছাড়াই কি বলছে, সরাসরি মাতৃকোষের বিভাজন ঘটে থাকে। এক্ষেত্রে নিউক্লিয়াসটি প্রত্যক্ষভাবে সরাসরি দুটি অংশে ভাগ হয়। এই যে দেখো, নিউক্লিয়াসটা প্রত্যক্ষভাবে সরাসরি দুটি অংশে বিভক্ত হইতেছে, পরে একটি খাস সৃষ্টি হইতেছে, খাস সৃষ্টি হওয়ার কারণে দুইটা কোষ আলাদা হয়ে যাচ্ছে। তো আর এটাই আছে অ্যামাইটোসিস, এটা মানে তোমরা সবাই জানো। আচ্ছা, বেশি বলার দরকার নেই। ফলে একটি কোষ দুটি অপত্য কোষে পরিণত হয়, এখানেও দুটি অপত্য কোষে পরিণত হয়। এটা কোথায় দেখা যায় অ্যামাইটোসিস প্রক্রিয়া, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যামাইটোসিস থেকে। ইস্ট, অ্যামিবা, ঠিক আছে, এককোষী জীবে এই প্রকার কোষ বিভাজন দেখা যায়। ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন প্রক্রিয়াও এটি দেখা যায়। তার মানে ইস্ট, অ্যামিবা আর ব্যাকটেরিয়া, এখানে দেখা যায় হচ্ছে এই অ্যামাইটোসিসটা। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আমি যেটা এখন বলবো সেটা হচ্ছে আলিম স্যারের বইতে দেওয়া আছে। আলিম স্যারের বইতে কী দেওয়া আছে? আলিম স্যারের বইতে বলা আছে যে আরও দুইটা জিনিস দেওয়া আছে।
আনসার বইতে বলা আছে মেরুদণ্ডী প্রাণীর তরুণাস্থি এবং ভ্রূণঝিল্লিতে অ্যামাইটোসিস কোষ বিভাজন সংঘটিত হয়। এই দুটো বলা আছে, ঠিক আছে। মানে ওটা তো বলা আছেই, মানে ইস্ট, ব্যাকটেরিয়া, অ্যামিবা, এটা তো বলা আছেই। আর দুটো জিনিস বলা আছে, সেটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর তরুণাস্থি। আমি একটু লিখি, যদি এখানে ছবিটার মধ্যে লিখি, মেরুদণ্ডী প্রাণীর আমি শুধু তরুণাস্থি লিখতেছি, তোমরা কিন্তু মেরুদণ্ডী প্রাণীর তরুণাস্থিটা লিখে রাখো। তরুণাস্থি, ওকে। তরুণাস্থি, মেরুদণ্ডী প্রাণীদের তরুণাস্থি ও ভ্রূণঝিল্লিতে ভ্রূণঝিল্লি মেরুদণ্ডী প্রাণীর তরুণাস্থি আর মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণঝিল্লিতে এই দুইটা জায়গায় কি হয়? এই দুইটা জায়গায় কিন্তু আমাদের অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়, ঠিক আছে। এটা কি মানে মানে এটা তো মানে করার মতো না আর কি, বিশ্বাস করার মতো না। তো তোমরা পরীক্ষায় আসলে মনে করবা না এটা কোত্থেকে দিল, ঠিক আছে। সো যাতে তোমরা ঘাবড়ায় না যাও, আমি সেজন্য কিন্তু আলিম স্যারের বইয়ের ইনফরমেশনগুলো পড়াই দিচ্ছি। তো কি বলছে তাহলে, কি আমাদের অ্যামাইটোসিস হচ্ছে? ইস্টে হচ্ছে, অ্যামিবাতে হচ্ছে, ব্যাকটেরিয়ায় হচ্ছে, আবার মেরুদণ্ডী প্রাণীর তরুণাস্থি আর ভ্রূণঝিল্লিতেও কিন্তু আমাদের এই মানে অ্যামাইটোসিস বিভাজনটা হচ্ছে। তারপরে অ্যামাইটোসিস প্রক্রিয়ার তাৎপর্য বিজ্ঞানী ট্রাসবার্জারের মতে, ওই ট্রাসবার্জারই কিন্তু আমাদেরকে বলছে কি যে মানে অ্যামাইটোসিস প্রক্রিয়া থেকেই জটিল ও উন্নত কোষ বিভাজন পদ্ধতির উৎপত্তি হয়েছে। মানে অ্যামাইটোসিস থেকেই পরে মাইটোসিস হয়েছে, মাইটোসিস থেকেই পরে মিওসিস হয়েছে, এরকম কিছু বলার চেষ্টা করছে আর কি। এটা অত ইম্পর্টেন্ট না, কিন্তু বিজ্ঞানী ট্রাসবার্জার যেটা বলছে এটা পড়তে হবে, বিজ্ঞানীর নামটা মুখস্থ করতে হবে। আচ্ছা, মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন, এক্ষেত্রে কি হয়, ওই যে একটা সেল থেকে দুইটা আর কি সমান বৈশিষ্ট্যের আর কি সেল তৈরি হবে, এটাই হচ্ছে সমীকরণিক বিভাজন। সমীকরণ মানে সমান না, সেটাই বোঝাতে চেষ্টা করছে আর কি। তো নিউক্লিয়াস মানে এখানে দুইটা বিভাজন হয়, একটা ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, এই যে নিউক্লিয়াসের যেরকম বিভাজন দেখাইছে না এখানে, আর মাইটোসিস ওরকম একটা বিভাজন হয়, কিন্তু এখানে অন্যরকমভাবে হয়, ক্যারিওকাইনেসিস বলা হয় সেজন্য। আর সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোকাইনেসিস, এই সাইটোপ্লাজম সাইটোকাইনেসিস নামে কিন্তু মিল আছে, এটা ভাবে মনে রাখতে পারবা যে সাইটোপ্লাজমের বিভাজন কি। তাহলে সাইটোপ্লাজমে সাইটো আছে, তার মানে সাইটো দিয়ে কিছু হবে, কাইনেসিস সাইটোকাইনেসিস হবে, তো এভাবে মনে রাখবা। আচ্ছা, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার করে বিভক্ত হয়, তাই মাইটোসিস কোষ বিভাজন। অন্যভাবে যে কোষ বিভাজনে একটি দেহ কোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে সমাকৃতি সমাগুণ সম্পন্ন দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি। আচ্ছা, একই কথা বলছে, যাই হোক নিচে আসো, কী বলছে, স্লাইখার নাম দিছে হচ্ছে ক্যারিওকাইনেসিস, ওকে। আর ওয়াল্টার ফ্লেমিং এই পুরাটার নাম দিছে মাইটোসিস, ঠিক আছে। শুধু ক্যারিওকাইনেসিসের নাম দিছে স্লাইখার। আর ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস মিলা যে একটা সম্পূর্ণ মাইটোসিস হয়, সেটার নাম দিছে হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। এই কথাটা মনে রাখতে হবে। আর একটা জিনিস লিখে রাখো, সেটা হচ্ছে মানে আলিম স্যারের বইতে বলা আছে যে মাইটোসিসের মানে মাইটোসিসের বিভাজনের রাসায়নিক প্রকৃতি ব্যাখ্যা করছে দুইটা বিজ্ঞানী, সেটা হচ্ছে ককরাম আর ম্যাককলে। এই মাইটোসিসের বিভাজনের রাসায়নিক প্রকৃতি রাসায়নিক প্রকৃতি ব্যাখ্যা করছে ককরাম আর ম্যাককলে। ওকে, মনে থাকবে যে রাসায়নিক প্রকৃতি যেটা, সেটা কে ব্যাখ্যা করছে? ককরাম আর ম্যাককলে। লেখাটা নিশ্চয় বোঝা যাইতেছে, একটু বোঝা না গেলেও কিছু করার নেই, ঠিক আছে। তোমরা কিন্তু একটু মানে লিখে রাখো। তো এখান থেকে এটা পড়বা যে মানে ওয়াল্টার মানে স্লাইখার কী বলছে, স্লাইখার বলছে যে মানে ক্যারিওকাইনেসিসের নামটা কে দিছে? স্লাইখার দিছে। আর ওয়াল্টার ফ্লেমিং কী বলছে? ওয়াল্টার ফ্লেমিং বলছে মাইটোসিস নাম দিছে আর কি। স্লাইখার নাম দিছে ক্যারিওকাইনেসিস, ওয়াল্টার ফ্লেমিং নাম দিছে মাইটোসিস। আমার সাথে বলবা, ঠিক আছে। আমি যখনই যা বলবো সেটাই বারবার যেটা বলবো সেটা আমার সাথেই বারবার বলার চেষ্টা করবে, তাহলেই ওখানেই তোমার পড়াটা মুখস্থ হয়ে যাবে।
আর রাসায়নিক প্রকৃতি, মাইটোসিস বিভাজনের রাসায়নিক প্রকৃতি ব্যাখ্যা করছেন হচ্ছে ককরাম আর ম্যাককলে। ওকে, এখান থেকে এটুকুই। আর মাইটোসিস কোথায় ঘটে, যেটা বলছে মাইটোসিস কোথায় ঘটে এটা লাগে যে শাখা প্রশাখার শীর্ষ, মূলের বর্ধিষ্ণু শীর্ষ, ক্যাম্বিয়াম প্রভৃতি অঞ্চলে মাইটোসিস হয়ে থাকে। তো তিনটা জিনিস দেওয়া আছে, খুবই সহজভাবে বলা যায় মেডিকেল অ্যাডমিশনে দিয়ে দিতে পারে, কিন্তু এটা আর কি বোল্ড করা নাই, তো এটা নাও দিতে পারে, কারণ বোল্ড করা জিনিসই বেশি চোখে পড়ে। সেই জন্য বলছি যে ওয়াল্টার ফ্লেমিংয়ে যে মানে এগুলো বেশি চোখে পড়তেছে, তো এগুলো বেশি করে পড়তে হবে। আর ককরাম আর ম্যাককলের যে জিনিসটা, সেটা কিন্তু আলিম স্যারের বইতে মানে বোল্ড করেই দেওয়া আছে, সো ওই জিনিসটা ভালো করে পড়তে হবে। এই বই যে এই ফাঁকা স্থানটার মধ্যে লিখে রাখবা, ঠিক আছে? এই যে দেখাই দিচ্ছে, এই যে ফাঁকা স্থানটা না, এই ফাঁকা স্থানের মধ্যে লিখে রাখাবা ওইটা। আর জায়গা না হলে এই যে এখানেও লিখতে পারো। আচ্ছা, নেক্সট স্লাইডে চলো। তো এখান থেকে মাইটোসিসের বৈশিষ্ট্যটাও ইম্পর্টেন্ট আছে, যে এই প্রক্রিয়ার প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে তথা অনুদৈর্ঘ্যে দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়। এটা তোমরা এমনিতেই পারবা যারা মাইটোসিসের মানে জিনিসটা বুঝো, যে ক্রোমোজোম লম্বালম্বি দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়। তারপরে মানে হচ্ছে প্রতিটি ক্রোমাটিড তথা অপত্য ক্রোমোজোম তার নিকটস্থ মেরুতে পৌঁছে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি করে, এটা সবাই জানো। তারপরে ক্রোমোজোম সংখ্যা এক ক্রোমোজোম মাতৃকোষের সমান থাকে, এটাও সবাই জানো। অপত্য কোষ বৃদ্ধি পেয়ে মাতৃকোষের সমান আয়তনের হয় পরবর্তীতে, এটা একটু মানে নাও জানতে পারো। আমার মনে হয়েছে তোমরা এটা মানে ভালো করে জানো না, এই জিনিসটা জেনে রাখো যে একটা মাতৃকোষ, ধরো যে এই একটা কোষ, এই কোষ থেকে পরে এই যে এই দুইটা কোষ সৃষ্টি হয়েছে, ডটার সেল সৃষ্টি হয়েছে। মাতৃকোষ আমাদের মা কিন্তু আমাদের বড়, ঠিক আছে? মায়ের পেট থেকে মনে করলা যে এই দুইটা বাচ্চা মানে যমজ বের হলো, ঠিক আছে? এই যমজ সন্তান যে বের হলো, তো বের হয়ে কি মায়ের সমান হয়ে থাকবে? না, মায়ের সমান হয়ে থাকবে না। হয়তোবা তাদের ক্রোমোজোম সংখ্যা মায়ের সমান হইতেছে, বৈশিষ্ট্যগুলো মায়ের মতো হইতেছে, কিন্তু মায়ের সমান আয়তনের হবে না। কিন্তু আস্তে আস্তে এইটা পরে এই আরেক মা হবে, ঠিক আছে? তার আরেকটা ডটার সেল জন্ম দেওয়ার যখন সময় আসবে, তখন সে ওই মায়ের আয়তনেই ফিরে আসবে আবার, ঠিক আছে? বড় হইতে হইতে। ওকে, এটাই বোঝাইতে চাইছে আর কি। তো এটা তো পড়বা যে সমান আয়তনের হয়ে থাকে। আর কোষচক্রেতে আছে কোষচক্র ও ইন্টারফেস। কোষচক্র, এই যে হাওয়ার্ড এবং পের যে বিজ্ঞানী এটা কোষচক্রের প্রস্তাব দিছে, একটা কথা মনে রাখবা, এই কোষচক্র রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে, কোনো যদি বিজ্ঞানীর প্রশ্ন আসে যে কোষচক্র এই কী করছে ও কী করছে, সবসময় হাওয়ার্ড আর পেল আনসার মানে অপশনে থাকলে সেটা উত্তর দিবা। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? কারণ অনেক কিছু আছে, আলিম স্যারের বই যদি তোমরা পড়ে থাকো, যারা পড়ছো, আমার তো মনে হয় না কেউ পড়ছে, কিন্তু যারাই পড়ে থাকো না কেন, তারা সবাই জানো যে মানে আরও অনেক কিছুই দেওয়া আছে যেটা হাসান স্যারের বইতে নাই, কিন্তু সব কিছু দেখবা, সব কিছুই এই হাওয়ার্ড আর পেল এই দুই বেটার কথাই বলা আছে। সো এটা আর কি একটা সহজ সমাধান, যে তোমরা আর কি মানে মনে রাখতে পারবা এটা দিয়ে, যে হাওয়ার্ড আর পেল কি মানে সকল কোষচক্র রিলেটেড যত প্রশ্ন আসবে, ওরাই দুজনেই কাজগুলো করছে আর কি। আচ্ছা, তারপরে প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে 100 ট্রিলিয়ন কোষ থাকে। আচ্ছা, এটা মনে রাখো। আর 100 ট্রিলিয়ন কোষ তো থাকেই, আর আমাদের হচ্ছে 10 কোয়ালিড্রন বার আমাদের কোষগুলো বিভাজিত হয়, এটা আর কি আলিম স্যারের বইতে বলা আছে। থাক, আমার ওটা মনে হয় না ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আসো এখানে আসো, যে অনেক কোষ আছে যে বিভাজিত হয় না। কি কি কোষ আছে? যেমন পূর্ণাঙ্গ লাল রক্তকোষ, পেশিকোষ, স্নায়ুকোষ, উদ্ভিদের স্থায়ী কোষসমূহ, ঠিক আছে? তো এটা কীভাবে মনে রাখবে? এটা মনে রাখবা হচ্ছে পলাশ দিয়ে। কী দিয়ে মনে রাখবা? পলাশ দিয়ে। এই যে দেখো প লা দন্তাস, পলাশ, ঠিক আছে? এই পলাশ দিয়ে কী মনে রাখবা? যে কোষগুলো বিভাজিত হয় না। প থেকে মনে রাখবা পেশিকোষ, ল থেকে মনে রাখবা লাল রক্তকোষ, ঠিক আছে? লাল রক্তকোষ কোনটা? আরবিসি, ঠিক আছে? লাল রক্তকোষ কোনটা? আরবিসি। আর স থেকে মনে রাখবা হচ্ছে স্নায়ুকোষ আর উদ্ভিদের স্থায়ী কোষসমূহ,
ঠিক আছে, এটা মনে থাকবে। আচ্ছা, তারপরে আসো কোষ চক্র দুটি প্রধান ধাপে সংঘটিত হয়, এদেরকে বলা হয় একটা এম ফেজ এবং এই আর হচ্ছে আরেকটা হচ্ছে দুটি এম ফেজের মধ্যবর্তী অবস্থাকে বলা হয় ইন্টারফেস। তাহলে কোষ চক্রের দুটি প্রধান ধাপে বিভক্ত, এই দুটি প্রধান ধাপে বিভক্ত কে করছে একটু আগেই শিখাই দিলাম যে কোষ চক্র রিলেটেড কিছু থাকলে উত্তর কী হবে, হাওয়ার্ড আর পেল্ক। সো এই দুইটাও করছে হাওয়ার্ড আর পেল্ক, ঠিক আছে। এই কোষ চক্রে দেখতে পাচ্ছ না, এই যে এটা মুছি তো, আচ্ছা এখান থেকে দেখতে পাচ্ছ না যে G2 দশা, তারপরে মাইটোসিস দশা, তারপরে G1 দশা, ঠিক আছে, তারপরে হচ্ছে S দশা, ঠিক আছে, এগুলো দেখতে পাচ্ছ না, এগুলো সব যে দশা, কয়টা দশা হয় ইন্টারফেস প্রস্তুতি পর্যায়ে 4-5টা দশা আছে। এই 4-5টা দশায়ও ভাগ করছে হচ্ছে তোমার ওই দুই বিজ্ঞানী, কোন দুই বিজ্ঞানী, ওই হাওয়ার্ড আর পেল্ক, ঠিক আছে, মনে থাকবে, মনে থাকার কথা। তারপরে আসো কোনো নির্দিষ্ট সময়ে, এই যে সময়গুলো লাগবে, কিন্তু সময়গুলো আমি চার্ট দেখে পড়ে ফেলতে বলবো, এই চার্ট দেখেই পড়ে ফেলবা সময়গুলো, যে কত পার্সেন্ট সময় ব্যয় হয়। কোষ চক্রের 5-10% সময় মাইটোসিসে ব্যয় হয়, 30-40% সময় G1 দশায় G1 দশায় ব্যয় হয়, 30-50% সময় S দশায় ব্যয় হয়, 10-20% সময় হচ্ছে G2 দশায় ব্যয় হয়। তো এটা পড়বা, এইভাবে পড়বা, এখান থেকে পড়বা, নেক্সট স্লাইডেও আছে ওগুলা, কিন্তু এখান থেকে পড়লে বেশি মনে থাকবে। চিত্র মানে আমাদের বেশি মনে থাকবে। তোমরা খেয়াল করে দেখবা কি পড়াশোনা কালকে পড়ছো, কালকেরটা মনে নেই, 5 বছর আগে একটা সিনেমা দেখছো, সেটার কথা এখনও মনে আছে। কেন মনে আছে? আমাদের চিত্রগুলো, দৃশ্যগুলো আমাদের বেশি মনে থাকে, দৃশ্যগুলো আমাদের মনকে বেশি টাচ করে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি বলছে, নির্দিষ্ট সময়ে দেহের মাত্র অল্প সংখ্যক কোষ মাইটোসিস পর্যায়ে থাকে এবং অধিকাংশ সময়ই ইন্টারফেস দশায় থাকে। এটা মানে বোঝার একটা বিষয়, ইন্টারফেস দশায় 90% সময় থাকতেছে, তার মানে কি 90% কোষই হচ্ছে তোমার ইন্টারফেসে থাকবে, আর 5% কোষ হচ্ছে মাইটোসিস দশায় থাকবে। আর কি বলছে, একটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা কোষচক্র নিয়ন্ত্রিত হয়। এই জেনেটিক প্রোগ্রাম দ্বারা কোষচক্র নিয়ন্ত্রিত হয়, এটা পড়তে হবে। অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে কি কোন যৌগ, সাইক্লিন সিটিকে যৌগ, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আসো শ্বেত রক্তকণিকা গ্রোথ ফ্যাক্টর তৈরি করে, আচ্ছা এটা পড়ে রাখো। আর এই যে বোন মেরুতে লোহিত রক্তকণিকা কোষের সংখ্যা বৃদ্ধি করার জন্য কিডনি এরিথ্রোপয়েটিন তৈরি করে, এটা আমরা জিওলজি যখন পড়েছি, পরিপাক চ্যাপ্টারে পড়েছি, তারপরে কিডনির চ্যাপ্টারেও পড়েছি, অনেক জায়গায় পড়েছি, তো এটাও এখান থেকেই পড়ো। তারপর ইন্টারফেস আসো, ইন্টারফেস অবস্থাটি বেশ দীর্ঘ, পরবর্তী বিভাজন পর্যায়টিকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ইন্টারফেস অবস্থায় নিউক্লিয়াসে বহু গুরুত্বপূর্ণ বিক্রিয়া ঘটে থাকে, তাই ইন্টারফেস অবস্থায় কোষের নিউক্লিয়াসটিকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। এক কথায় বলা যায় এম ফেজকে সুসম্পন্ন করতে, আচ্ছা এখান থেকে মানে ইন্টারফেস অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, এটা পড়বা। আচ্ছা নেক্সট স্লাইডে আসো। তো এখান থেকে মানে ইন্টারফেস মানে এমফেসকে সুসম্পন্ন করতে বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয় এই ইন্টারফেস দশায়। কোষচক্রের, এটা তো আমরা সবাই জানি, 3টি উপপর্যায়ে ভাগ করা যায়, তার মানে 3টি উপপর্যায়ে কে ভাগ করছে, হাওয়ার্ড অ্যান্ড পেল্ক, ঠিক আছে। তো মানে যা করছে কোষচক্র রিলেটেড হাওয়ার্ড অ্যান্ড পেল্ক, এটাও বলা আছে আলিম স্যারের বইতে। আচ্ছা, টার্গেট কোষের সার্ফেসে বিশেষ রিসেপ্টর প্রোটিনের সাথে গ্রোথ ফ্যাক্টর সংযুক্ত হয়ে কোষচক্র শুরু করার নির্দেশ প্রদান করে। আচ্ছা, একটা কোষ দেখলা, এটার একটা কোষ ঝিল্লি আছে না, কোষ ঝিল্লির মধ্যে কি প্রোটিন আছে, কারণ কি আমাদের সবসময় কোষের মধ্যে প্রোটিন সিনথেসিস হয়েই চলছে। তো টার্গেট কোষের সারফেসে বিশেষ রিসেপ্টর প্রোটিন, ওই যে আমরা পড়ছিলাম না যে প্রোটিনগুলো কী কাজ করে, রিসেপ্টর হিসেবে কাজ করে, তারপরে ইন্টিগ্রাল প্রোটিন হিসেবে মানে ট্রান্সপোর্টার হিসেবে কাজ করে। তো ওই সারফেস প্রোটিন সেগুলো হচ্ছে রিসেপ্টর প্রোটিন হিসেবে কাজ করে, আমরা পড়ে আসছি কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে, মানে গত ক্লাসটাতে, যারা দেখো নাই তারা দেখে নিবা, ঠিক আছে। একদম 2 ঘন্টা 37 মিনিটের মধ্যে ফুল চ্যাপ্টার কভার করা হয়েছে, দেখে নিবা, আলিম স্যারের বই ইনফরমেশন সহ, তো এটা দেখে নেবে। আচ্ছা, এখানে আসো, যেটা বলতে চাইতেছিলাম যে এই কোষের যে সারফেসটা, এই কোষের সারফেসেও কিন্তু মানে প্রোটিন আছে, রিসেপ্টর প্রোটিন, সেই রিসেপ্টর প্রোটিনের সাথে গ্রোথ ফ্যাক্টর, ঠিক আছে, গ্রোথ ফ্যাক্টর যে মানে বাহ্যিক উদ্দীপনা
মানে বাহ্যিক উদ্দীপনা যে প্রদান করে গ্রোথ ফ্যাক্টরগুলো, সেই গ্রোথ ফ্যাক্টরগুলো এখানে সংযুক্ত হয়। এই কোষ মানে সংযুক্ত হওয়ার সাথে সাথে কোষচক্র শুরু হয়ে যায়। কোষচক্র শুরু মানে বিভাজনের জন্য তৈরি হতে থাকে। তখন G1 দশায়, তারপর G2 দশায়, মানে S দশা, G2 দশা, এগুলো আর কি শুরু হয়ে যায়। আচ্ছা, এটাই বোঝাতে চেয়েছিলাম। আচ্ছা, G1 দশা, এইটি কোষ পরবর্তীতে বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে কিনা, নাকি সারা জীবন ইন্টারফেস প্রক্রিয়াতেই থেকে যাবে, এটা নির্ণয় করা হয় হচ্ছে তোমার G1 দশাতে। ঠিক আছে। আচ্ছা, তারপরে এই G1-এর প্রথমেই সাইক্লিন নামক এক প্রকার প্রোটিন তৈরি হয়, যা সিডিকে এর সাথে যুক্ত হয়ে সমগ্র প্রক্রিয়ার মানে গতি ত্বরান্বিত ও নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এটা পড়তে হবে। আমি যদি বলি এই স্লাইডটা এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, তাহলে কোনো অংশে ভুল হবে না, ভুল কিছু বলতেছি না। সো যদি চাও তুমি এই চ্যাপ্টারের লাইন বাই লাইন মুখস্থ করে ফেলতে পারো, কারণ এখানে লাইন বাই লাইন করেই প্রশ্ন করা যায় এখান থেকে। তারপরে আসো, এই সময় প্রয়োজনীয় অন্যান্য প্রোটিন, আরএনএ এবং ডিএনএ রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হয়। রেপ্লিকেশনের সকল উপাদান তৈরি হইতেছে, রেপ্লিকেশন কিন্তু হইতেছে না। সো এই বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা, তারপরে আসো, যে কোষটি আর বিভাজিত হবে না বা মৃত জীবন পর্যায়ে আবৃত হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। মোট কোষচক্রের 30 থেকে 40, এটাও তো ওখান থেকেই পড়ছো, ওখান থেকেই পড়বা চিত্র থেকে। তারপরে এস দশাতে আসো, বা সিনথেসিস দশা। এই যে সিনথেসিস দশাতে কী হবে, এই পর্যায়ের প্রধান কাজ হলো ক্রোমোজোমস্থ ডিএনএ সূত্রের রেপ্লিকেশন। এই যে রেপ্লিকেশনের জন্য সকল উপাদান তৈরি হইতেছে এখানে, কিন্তু রেপ্লিকেশন কিন্তু হইতেছে এখানে এস দশাতে। সো তোমরা প্যাচ এভাবে লাগাবা। ঠিক আছে, প্যাচ কোথায় লাগাবা তাও বলে দিতেছি, কিন্তু তারপরেও তোমরা পরীক্ষায় ভুলে যাও। কেন ভুলে যাও আমি জানি না, কিন্তু আমি কিন্তু বলে দিই যে কোন জায়গায় তোমরা ঠেকবা। ঠিক আছে। আচ্ছা, উপপর্যায়ে মানে এই পরবর্তী উপপর্যায়ে প্রবেশের আগেই ডিএনএ রেপ্লিকেশন সম্পন্ন হয়। একটি দ্বিতন্ত্রী ডিএনএ অণু দৈর্ঘ্য বরাবর দুটি দ্বিতন্ত্রী ডিএনএ অণুতে পরিণত হয়। আচ্ছা, এটা তো সবাই জানো, আমরা প্রথম অধ্যায়ে পড়ে আসছি। প্রতিটি ডিপ্লয়েড কোষে ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। এটাও দাগিয়ে রাখো। তোমরা তো জানো যে মানে ক্রোমোজোম দ্বিগুণ হয়ে যায়, তোমরা এটাও জানোই না যে ডিএনএ দ্বিগুণ হয়ে যায়। তোমাদের বললে হাঁ করে তাকায় থাকো আর কি। আচ্ছা, এই সময় হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়। এই উপপর্যায়ে সময় ব্যয় হয়, মোট সময় এটা সবাই জানো। ডিএনএ সংশ্লেষণ ঘটে এস দশায়, এটা দাগায় রাখো। তারপর G2 দশায়, এটি হলো এম ফেজে প্রবেশ করার প্রস্তুতি পর্যায়। এম ফেজে প্রবেশ করার প্রস্তুতি পর্যায় হলো G2 দশা। এই পর্যায়ের প্রধান কাজ হলো মাইক্রোটিবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষ করা। মাইক্রোটিবিউল গঠনকারী পদার্থ, এটা উদ্ভিদ কোষের মানে আর কি। সেন্ট্রোজোমে মাইক্রোটিবিউল তৈরির সূচনা করে, এটাও লাগে। তারপর বিভাজন প্রক্রিয়ার জন্য যেগুলো দাগাইতেছি সেগুলো তো ইম্পর্টেন্টই, আর যদি মুখস্থ করে ফেলতে চাও তাহলে আরও ভালো। পুরাটা যদি এই স্লাইড পুরাটা যদি মুখস্থ করে ফেলতে চাও তাহলে আরও ভালো। আর যেগুলো লাইন দাগাই দিতেছি সেগুলো তো মুখস্থ অবশ্যই করতে হবে, সেটা তো করতেই হবে। আচ্ছা, বিভাজন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় শক্তি তৈরি হয়। G2 থেকে মাইটোসিসে প্রবেশ করতে হলে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর নামক প্রোটিনের প্রয়োজন পড়ে। কিছু সংখ্যক কোষ G2 পর্যায়ে এসব আটকা পড়ে যায় আর কখনো বিভাজন পর্যায়ে প্রবেশ করে না। মোট সময়ের 10 থেকে 20 ভাগ সময় এই উপপর্যায়ে ব্যয় হয়। আচ্ছা, কোষচক্রের নিয়ন্ত্রক যে কথাটা বলছি, কোষচক্রের নিয়ন্ত্রক হলো সাইক্লিন প্রোটিন বা সিডিকে, মানে সাইক্লিন প্রোটিন এবং সিডিকে, এটা তো আমরা পড়লামই, তাই না? আচ্ছা, মানুষের 4 প্রকার সাইক্লিন থাকে। ঠিক আছে, কি কি? সাইক্লিন ডি ই এ, মানে যদি আমি বলি এ বি ডি এ, মানে মাঝখান থেকে সিটা বাদ পড়ছে আর কি, অ্যালফাবেটের প্রথম 4 বর্ণ আর কি। তাহলে মানে ডিটা কি? সাইক্লিন ডি। সাইক্লিন সি মানে হচ্ছে G1 থেকে এস এবং এস পর্যায় থেকে G2 পর্যায়ে হচ্ছে নিয়ে যেতে সাহায্য করে। মানে এটা আমি মনে রাখতাম একটা জিনিস দিয়ে আছে, ওটা বলাটা কি ঠিক হবে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, না, ওটা বলবো না, ওটা দিয়ে মনে রাখতে পারবে না, সমস্যা হবে। আচ্ছা, সাইক্লিন ই, এটা হচ্ছে কোষকে প্রস্তুত করে বা রেডি করে। আর এটা হচ্ছে তোমার সাইক্লিন এ, এটা কি করে? সক্রিয় এবং ত্বরান্বিত করে বা অ্যাক্টিভেট করে। আমি যদি বলি অ্যাক্টিভেট করে।
অ্যাক্টিভেট করে বা অ্যাক্সিলারেট করে, এটা দিয়ে মনে রাখতে পারো। আমি কিন্তু মানে ওয়ার্ড বাই ওয়ার্ড মনে রাখার শিখাইতেছি। আর সাইক্লিন বি যেটা, সেটা হচ্ছে মাইটোটিক স্পিন্ডল তৈরি করে। মাইটোটিক স্পিন্ডল তৈরি করা মানে কি? তৈরি করা মানে হচ্ছে বিল্ড। যেহেতু তৈরি করা মানে বিল্ড, মানে বি দিয়ে শুরু হচ্ছে, তার মানে সাইক্লিন বি মানে। আর তারপরে সাইক্লিন এ দেখো, এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন সক্রিয় ত্বরান্বিত করে। সক্রিয় মানে অ্যাক্টিভেট এবং ত্বরান্বিত মানে অ্যাক্সিলারেট মানে ইংরেজি। সো এ দিয়ে শুরু হচ্ছে, তার মানে সাইক্লিন এ, এটাতে মনে রাখতে পারবা। আর ইটা একটু খুবই ডিফিকাল্ট, এটা আমি এভাবে মনে রাখতাম, যে রেডি দিয়ে। প্রস্তুত মানে কি? রেডি না? এই যে প্রস্তুত মানে রেডি। তো আমি এভাবে মনে রাখতাম। রেডিটা তোমরা এভাবে লেখো, আর প্রথম আরটা ছোট হাতের করে লেখো, আর তারপরে ডিটা বড় করে লেখো, তাহলে তোমাদের মনে থাকবে যে রেডির ই দিয়ে আর কি তোমার সাইক্লিন ই বোঝাচ্ছে। আমি এভাবে মনে রাখতাম। আর সাইক্লিন ডিটা হচ্ছে এক এক পর্যায় থেকে আরেক পর্যায়ে নিয়ে যায়, মানে রিলেশনটা ডেভেলপ করে। ডেভেলপ মানে কি? ডেভেলপ মানে ডি, ঠিক আছে? ডেভেলপ থেকে ডি আসতে আছে, সাইক্লিন ডি। আচ্ছা, তারপরে নেক্সট স্লাইডে আসো। এই স্লাইডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, এখান থেকে কি পড়বো? এই যে সি আর্চিন, খুবই ইম্পর্টেন্ট। সি আর্চিনের ডিমের প্রোটিন সংশ্লেষ নিয়ে কাজ করতে গিয়ে টিমোথি হান্ট, বা আমরা বলি টিম হান্ট, একই কথা। সে হচ্ছে মানে অপ্রত্যাশিতভাবে সাইক্লিন প্রোটিন আবিষ্কার করেন। তো এই সাইক্লিন প্রোটিন আবিষ্কার কে করেন? এবং সাইক্লিন প্রোটিনটাই তো হচ্ছে তোমার কোষচক্রের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, তাই না স্যার? তো এটা কি আবিষ্কার করছেন? টিম হান্ট। তো এটা খুবই ইম্পর্টেন্ট। আমি তো আগেই বলে নিয়েছি যে এই চ্যাপ্টারের মানে যে বিজ্ঞানীর নাম সবগুলাই পড়তে হবে। আচ্ছা, তারপরে আসো এখান থেকে আর কি পড়তে হবে? এখান থেকে আর কিছু পড়তে হবে না, এটা রিডিং দিবা, বেসিক তোমরা এমনিতেই পারবা আশা করি। এখানে আসো, এখানে কি বলছে? স্তন্যপায়ী কোষচক্র মাইটোসিস দশা 1 থেকে 1.5 ঘন্টা স্থায়ী হয়। স্তন্যপায়ী কোষচক্র মাইটোসিস দশা 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত স্থায়ী হচ্ছে, ঠিক আছে? আর আসো যে এই মাইটোসিস দশা তো আমরা বুঝলাম যে স্তন্যপায়ীদের হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা। ইস্চেরিচিয়া কোলাইয়ের মাইটোসিস দশা কতক্ষণ? ইস্চেরিচিয়া কোলাই, আচ্ছা সরি, 20 থেকে 30 মিনিট। এই কথাটা লিখে রাখো, 20 থেকে 30 মিনিট। ওকে, ইস্চেরিচিয়া কোলাই, এটা হচ্ছে আলিম স্যারের বইয়ের ইনফরমেশন। আমার মনে হয়েছে এটা ইম্পর্টেন্ট। আরও অনেক কিছু ছিল আমি কিন্তু মনে হয়েছে যে ইস্চেরিচিয়া কোলাইয়েরটা হচ্ছে ইম্পর্টেন্ট। 20 থেকে 30 মিনিট মাইটোসিস দশা। ইস্চেরিচিয়া কোলাইয়ের মাইটোসিস দশা কতক্ষণ? 20 থেকে 30 মিনিট। আর হচ্ছে আমাদেরটা কিন্তু ঘন্টা। স্তন্যপায়ী, আমরা স্তন্যপায়ী না, তা আমাদেরটা ঘন্টা। আর ইস্চেরিচিয়া কোলাই যেহেতু একটা ব্যাকটেরিয়া, তার হচ্ছে কম সময়ে হয়ে যায়, ছোট একটা জিনিস। আচ্ছা, তারপরে আসো ইন্টারফেস এমফেসের মধ্যে পার্থক্য। এটা তোমাদের সৃজনশীলের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, মাইটোসিস বিভাজন প্রক্রিয়া দুটি প্রধান ভাগে বিভক্ত। একটি হচ্ছে ক্যারিওকাইনেসিস বা মাইটোসিস প্রক্রিয়া চলাকালে নিউক্লিয়াসের বিভাজন, ও সাইটোকাইনেসিস মাইটোসিসের শেষ দিকে সাইটোপ্লাজমের বিভাজন, এবং ক্যারিওকাইনেসিস মাইটোসিস। আচ্ছা, ক্যারিওকাইনেসিস কি? ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, এটা সবাই জানো। আচ্ছা, নেক্সট স্লাইডে আসো। ক্যারিওকাইনেসিসের আবার 5টা ধাপ আছে। কি ধাপ? এই যে মানে প্রোফেজ, মেটাফেজ, প্রোমেটাফেজ, তারপরে অ্যানোফেজ, টেলোফেজ, এগুলো আর কি। তো এই 5টি দশায় যে ভাগ করছে, এটা কি করছে বলো তো? এটা একটা বিজ্ঞানী করছে, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে তোমার স্ট্রাসবার্জার। সেই বিজ্ঞানীর নামটা কি? সেই বিজ্ঞানীর নামটা হচ্ছে স্ট্রাসবার্জার। ওকে, মনে থাকবে। এটা কিন্তু আলিম স্যারের বইতে বলা আছে। আচ্ছা, আমি লিখিয়ে দিই, স্ট্রাসবার্জার, ঠিক আছে? স্ট্রাসবার্জার, লেখাটা খারাপ কিন্তু বুঝে নিও, ঠিক আছে? স্ট্রাসবার্জার শোনা তো যাচ্ছে নিশ্চয়ই, তাই না? আচ্ছা, তারপরে এখানে আসো, প্রোফেজ থেকে কি পড়বা? প্রোফেজ থেকেও আর কি অনেক কিছু পড়ার আছে, যেমন এখানে মানে ক্রোমোজোমগুলো মোটা হয়, খাটো হয়, তার রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। আচ্ছা, মোটা হয় এটা এখান থেকে পড়বা না, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এটা বলো।
তারপরে হচ্ছে নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে, এটাও নিয়ে অনেক সমস্যা আছে। আচ্ছা, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ কর্তৃক ফসফোরাইলেশনের কারণে ক্রোমোজোমের সংকোচন শুরু হয়। এটা পড়বা এখান থেকে, ক্রোমোজোমের সংকোচন শুরু হয় কেন শুরু হয়? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ কর্তৃক কত প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে। ওকে, কত প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে নিউক্লিয়ার এনভেলপে আছে ঘটতে থাকে, এটা পড়ার দরকার নেই, এটা আর কি অনেক ঝামেলা আছে এটা নিয়ে। মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুটি সূত্রে বিভক্ত থাকে। প্রতিটি সূত্রকে ক্রোমাটিড বলা হয়। ক্রোমোজোমগুলো প্রোফেজ পর্যায়ে ক্রোমাটিডে বিভক্ত হলেও আলোকনবীক্ষণ যন্ত্রে সাধারণত অবিভক্তই মনে হয়। আচ্ছা, এখান থেকে এটা রিডিং পড়বা। প্রোমেটাফেজে আসো। আচ্ছা, প্রোমেটাফেজে মানে আসার আগে এখানে লেখা হচ্ছে যে স্পিন্ডলতন্ত্র সৃষ্টি হয়, তাই না? স্পিন্ডলতন্ত্র সৃষ্টি হয়। আর মানে প্রাণী কোষে সেন্ট্রিওল থেকে স্পিন্ডলতন্ত্রের সৃষ্টি হলে উদ্ভিদ কোষে মাইক্রোটিবুলস থেকে মানে স্পিন্ডলতন্ত্রের সৃষ্টি হয়। আমরা মানে G2 দশায় একটা জিনিস পড়ে আসছিলাম না, যে সেন্ট্রোজোম মাইক্রোটিবিউল তৈরির সূচনা করে। তো সেন্ট্রোজোম থেকে মাইক্রোটিবিউল তৈরি হয়, আর মাইক্রোটিবিউল থেকে স্পিন্ডলতন্ত্র সৃষ্টি হয়। তো একটু কোরিলেশন করে পড়তে হবে, নাহলে তো ভুলে যাবা, তাই না? আমি সবসময় কোরিলেশন করে পড়ানোর চেষ্টা করি, এবং আমার স্টুডেন্টরাও নিশ্চয়ই কোরিলেশন করেই বাসায় পড়ে, আমি সেটাই চিন্তা করে নিই। আচ্ছা, প্রোমেটাফেজে এখানে আসো। প্রোমেটাফেজে এই গ্রিক শব্দ এগুলা পড়তে পারলে ভালো, না পড়তে পারলে নাই। তারপরে একটি স্বল্পস্থায়ী পর্যায়ে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর তারপরে হচ্ছে এই যে দেখো এখানে কি করে রাখছে, আমি যে কি পড়তে বলবো এখানে দেখো, এই যে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, এখানে বলছে তন্তু, এখানে বলছে যন্ত্র। সো কিছু একটু পার্থক্য কিন্তু থাকেই, দেখবা ওই পার্থক্যগুলো মনে রাখতে হবে, পার্থক্যগুলো মনে রাখলেই আনসার করতে পারবে। ঠিক আছে, এখানে স্পিন্ডল তন্তু বলছে, আসলে স্পিন্ডল তন্তু আর যন্ত্র একই কথা। কেন হাসান স্যার এটা এখনও ঠিক করতেছেন আমি জানি না। এ পর্যায়ের প্রথম থেকে স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলোর আঘাতে আছে, ঠিক আছে, এটা থাক। তারপরে আসো মানে যে ক্রোমোজোমের যে নৃত্যটা, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আচ্ছা, সেন্ট্রোমিয়ারের সংযুক্ত তন্তুকে ট্রাকশন ফাইবার বলা হয়, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আসো প্রাণীযন্ত্রে স্পিন্ডল সৃষ্টি ছাড়াও দুই যন্ত্রে, আচ্ছা এই যে অ্যাস্টার রশ্মি পড়ে আসছি আমরা। অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হয় কখন? প্রোমেটাফেজ পর্যায়ে। আচ্ছা, কোষের এই অঞ্চল মাইটোসিসের জন্য মাইক্রোটিবিউলস ব্যবস্থা করে। মাইটোটিক সেন্টারের একটা সংজ্ঞা দিছে, যে মাইক্রোটিবিউল, এই কথাটা পড়তে হবে। প্রাণী কোষের সেন্ট্রোজোম মাইটোটিক সেন্টার হিসেবে কাজ করে, সেন্ট্রোজোম মাইটোটিক সেন্টার হিসেবে কাজ করতেছে, ঠিক আছে, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আসো স্পিন্ডল ফাইবার কানেক্টে মোটর প্রোটিনে সংযুক্ত হয়। স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারের কোথায় সংযুক্ত হয়? কানেক্টোকোরের কোথায়? মোটর প্রোটিনে। এই কথাটাও খুবই ইম্পর্টেন্ট। আসো নেক্সট স্লাইডে আসো, এখান থেকে নেক্সট স্লাইডটাও খুবই ইম্পর্টেন্ট। মেটাফেজের কথা বা মধ্য পর্যায়ে, এ পর্যায়ে এই স্পিন্ডল তন্তুগুলো বিষুবীয় অঞ্চলে তোমার এসে অবস্থান করে। এই বিষুবীয় অঞ্চলে দেখো, বিষুবীয় অঞ্চলে এসে অবস্থান করতেছে। তারপরে স্পিন্ডল যন্ত্রের দু মেরুর মধ্যবর্তী স্থানকে বিষুবীয় বা নিরক্ষীয় অঞ্চল বলা হয়। কোষ বিভাজনের মেটাফেজ দশায় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলা হয়। আচ্ছা, এটা পড়বা। তারপরে কনডেনসেশন পড়বা, সুপার কয়েলিং পড়বা। তারপরে আসো মানে সুপার কয়েলিং প্রক্রিয়ায় ক্রোমোজোম অনেক খাটো মোটা হয়। এই পর্যায়ে বেশি খাটো মোটা দেখা যায় এবং স্পষ্ট দেখা যায়। অ্যানাফেজ মানে এখানে সেন্ট্রোমিয়ার দুটি সম্পূর্ণ বিভক্ত দুটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে। তাহলে অপত্য সেন্ট্রোমিয়ার কোথায় সৃষ্টি হইতেছে? অপত্য সেন্ট্রোমিয়ার মেটাফেজের সৃষ্টি হচ্ছে। আর অ্যানাফেজ দশায় এই যে VLGI, এটা সবাই জানো, তাই না? গতি পর্যায়ে একটু গতি হয় আর কি এখানে। তারপরে আসো বিষুবীয় অঞ্চল থেকে মেরুমুখী চলতে শুরু করে, নিকটস্থ মেরুর দিকে ধাবিত হয়, যে মেরুর দিকে যাইতেছে। তারপরে আসো এখন ক্রোমোজোমগুলো ইংরেজি VLGI এর মতো দেখা যায়, ঠিক আছে। এখন কীভাবে বোঝাই? এই যে ধরো যে ভি, ঠিক আছে, এই যে ধরো এই যে এই দুইটা যে মাঝখানের দুইটা ক্রোমোজোম, মানে সেটাকে কিন্তু মানে অপত্য ক্রোমোজোম, সেটাকে কিন্তু ভি এর মতো দেখা যাইতেছে। তারপরে এটাকে অনেকখানি এল এর মতো দেখা যেতেছে, আবার এটাকে জে এর মতো দেখা যেতেছে, ঠিক আছে। আবার অনেকটা নিউক্লিয়াস আছে না, যে খালি একটাই ক্রোমাটিড আছে, সেটাকে আয়ের মতোই দেখা যায়।
বা এটা এরকম করে থাকে, সেটাকে আয়ের মতো দেখা যায়। ঠিক আছে, আয় খুবই কম দেখা যায় আর কি। আয় তো মনে হয় আমাদের মানে স্তন্যপায়ীর কোষে মনে দেখাই যায় না, এরকম কিছু একটা শুনছিলাম আর কি। আচ্ছা যাই হোক, তাহলে ভিকে মেটাসেন্ট্রিক, এলকে সাবমেটাসেন্ট্রিক, আর জেকে অ্যাক্রোসেন্ট্রিক, আর আইকে ট্যালোসেন্ট্রিক। দেখো এটা কিন্তু মেটাফেজের সাথে রিলেটেড আছে একটু, অ্যানাফেজের সাথে একটু রিলেটেড, আর টেলোফেজের সাথে রিলেটেড, এই যে টেলোফেজ বা অন্তঃপর্যায়। আচ্ছা, তারপরে টেলোফেজ বা অন্তঃপর্যায়, এখানে শেষ পর্যায়ে আসো। এর বিপরীত মেরুতে স্থির অবস্থান নেয়, আবার জল যোজন হতে থাকে, জল বিয়োজন হয়েছিল একদম প্রফেসে। আচ্ছা, তারপরে এখানে আসো, ক্রমশ সরু লম্বা হতে থাকে। আচ্ছা, নিউক্লিয়ার এনভেলপ সৃষ্টি হতে থাকে, সেট ক্রোমোজোমের গণকুঞ্চনে নিউক্লিওলাসের আবির্ভাব হতে থাকে। তারপরে স্পিন্ডল ফাইবারগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যেতে থাকে। এগুলো মনে রাখার সহজ উপায় দেওয়া আছে, এগুলো পড়ার দরকার নাই আমার মতে। যাই হোক, তারপরে সাইটোকাইনেসিসের কথা কি বলছে, টেলোফেজের পর্যায় শেষে এখন সাইটোপ্লাজম সৃষ্টি হবে। সাইটোপ্লাজম সৃষ্টি হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় সাইটোকাইনেসিস। এটা টেলোফেজ পর্যায়ের শেষে ঘটে একদম। তারপরে আসো, এখান থেকে কি বলছে, বিষুবীয় অঞ্চলে লাইসোজোমের ন্যায় ক্রোমোজোম জমা হয় এবং পরে মিলিত হয়ে প্লাজমা লেমক নামক ঝিল্লি সৃষ্টি করে, কোষপেট সৃষ্টিতে সাহায্য করে। কোষপেটের উপরে সেলুলোজ মানে এগুলো জমা হয়ে, এটা তো আমরা জানি তাই না। তারপরে এখানে আসো যে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল বরাবর কোষঝিল্লিটির গর্তের ন্যায় ভেতরের দিকে ঢুকে যায় এবং গর্তে মানে খাস সৃষ্টি হয় আর কি। তারপরে প্রোটিন, অ্যাক্টিন এবং মায়োসিন কোষঝিল্লির খাস সৃষ্টিতে সহায়তা করে। এটা পড়তে হবে, মায়োসিন, অ্যাক্টিন এবং মায়োসিন কোষঝিল্লির খাস সৃষ্টিতে সহায়তা করে। তারপরে আসো, সাইটোকাইনেসিস না হলে বহু নিউক্লিয়াসের সৃষ্টি হয়, মানে তখন খালি ক্যারিওকাইনেসিসটা চলতে থাকে, একই কোষে অনেকগুলো নিউক্লিয়াস দেখতে পাবে, একে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলা হয়। এই যে ডাবের পানিটা যে মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফল, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে কোনো শৈবাল ছত্রাক প্রাণী কোষে ক্যারিওকাইনেসিস ঘটে, কিন্তু সাইটোকাইনেসিস ঘটে না। এর ফলে বহু নিউক্লিয়াস সৃষ্টি হয়, একই কথা। এ ধরনের উদ্ভিদ কোষকে সিনোসাইটিক এবং প্রাণী কোষকে প্লাজমোডিয়াম বলা হয়। ঠিক আছে, আলিম স্যারে কিন্তু অন্য কিছু বলা আছে, যাই হোক ওটা আমি পড়াবো কি, আচ্ছা পড়াই দিই। মানে এখানে অনেক উল্টাপাল্টা একটা মানে জিনিস বলা আছে, আমি নিজেই মানে উল্টাপাল্টা হয়ে যাই এই পড়ার সময়, আলিম স্যার এই বইয়ের পড়ার সময়। এখানে বলছে এই সিনোসাইটিক যে কথাটা না, এই সিনোসাইটিক বলছে শৈবাল আর ছত্রাকের ক্ষেত্রে। শৈবাল আর ছত্রাকের যে যদি এরকম মুক্ত নিউক্লিয়ার বিভাজন দেখা যায়, তাকে বলা হয় সিনোসাইটিক। আর সিনসাইটিয়াম লিখছে প্রাণী মানে, আর প্লাজমোডিয়াম কি লিখছে আগে সেটা বলে নেই, প্রাণী লিখছে প্লাজমোডিয়াম বলা হয় হইতেছে স্লাইম মোল্ডের বহু নিউক্লিয়াসযুক্ত কোষকে, প্রাণী কোষকে সিনসাইটিয়াম বলছে। আর প্লাজমোডিয়াম বলছে হচ্ছে স্লাইম মোল্ডের জিনিস, স্লাইম মোল্ডের বহু নিউক্লিয়াসযুক্ত দশাকে বলছে হচ্ছে তোমার প্লাজমোডিয়াম। আর একই প্রাণী কোষেরটা যেটা এখানে প্লাজমোডিয়াম বলা আছে, সেটাকে ওখানে অন্য কিছু বলে রাখছে। কি বলে রাখছে ওখানে প্রাণী কোষেরটাকে মানে প্রাণী কোষের বহু নিউক্লিয়াসযুক্ত অবস্থাকে বলছে তারা সিনসাইটিয়াম। সিনসাইটিয়াম তো আমি আমার জানানোর দরকার ছিল, এখন জানিয়ে দিলাম। আসলে না জানানোটাই ভালো ছিল, তোমাদের মাথাটা এখন খারাপ হয়ে যাবে। এখানে কি বলছে আসলেই এটা পড়ার দরকার নেই, ঠিক আছে, এগুলো পড়ার দরকার নেই, আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তারপরে এখান থেকে ক্যারিওকাইনেসিস বা সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য রিডিং দিবা। তারপর নেক্সট স্লাইডে আসো, যেটা পড়াইলাম ওটা কিন্তু পড়বা না, মাথা নষ্ট হয়ে যাবে। তারপরে আসো মাইটোসিসের গুরুত্ব, তাৎপর্য, প্রয়োজনীয়তা, ঠিক আছে, এগুলো সব পড়তে হবে। তারপরে মানে একটা যে কোনো একটা দিয়ে বলবে কি নিচের কোনটি মাইটোসিসের তাৎপর্য বা প্রয়োজনীয়তা নয়, এটা বলবে, এভাবে প্রশ্নটা আসবে। তো এখান থেকে বংশবৃদ্ধি করে, জননাঙ্গ, এই যে জননাঙ্গ সৃষ্টি করে তোমরা ভুল করবা। জননকোষ সৃষ্টি করে হচ্ছে তোমার মিওসিস, কিন্তু জননকোষের সংখ্যা বৃদ্ধি করে হচ্ছে তোমার মাইটোসিস। এটা দিয়েই তোমাদের প্যাচ লাগবে, আর এটা দিয়েই প্রশ্ন করবে যদি সে চালাক হয়, যদি প্রশ্নকর্তা চালাক হয় তাহলে এটা দিয়েই প্রশ্ন করবে। এবং জননাঙ্গ যে সৃষ্টি হয়, অটোজোম, অঙ্গ মানে কি, অঙ্গ মানে অটোজোম না, অঙ্গ মানেই তো অটোজোম,
তো অটোজোম সৃষ্টি হয় কি তোমার মাইটোসিস দিয়ে না। তোমরা কী করবে, এই যে জনন দেখছো, জনন দেখলে মানে মিওসিস তোমাদের মানে পাগল হয়ে যাও সেটা দাগাইতে, ঠিক আছে। কিন্তু জনন এক জিনিস, জননাঙ্গ আরেক জিনিস, জনন কোষ সৃষ্টি এক জিনিস, জনন কোষের সংখ্যা বৃদ্ধি আরেক জিনিস। তো এই কথাটা মনে রাখতে হবে, মনে না রাখলে ওই যে শেষ, ওখানে পরেই মনে হবে এটা আমি কি করলাম, শেষ, পরীক্ষা আর দিতে তো পারবা না, মানে কেঁদে কেঁদে পরীক্ষার হল থেকে বের হয়ে আসবা, মানে কেন্দ্রে দিছি অবস্থা হয়ে যাবে, আমি তো পুরোই কেন্দ্রে দিছি। আচ্ছা যাই হোক, তারপর অনিয়ন্ত্রিত মাইটোসিস। অনিয়ন্ত্রিত মাইটোসিসের কথা অনেক কিছুই বলা আছে, এখান থেকে সব কিছু তো আর পড়া যাবে না, কিছু কিছু জিনিস পড়তে হবে। যেমন অনিয়ন্ত্রিত মাইটোসিস বা এটার আরেকটা নাম হচ্ছে তোমার নিওপ্লাজিয়া। আলিম স্যারের বইতে বলা আছে, চাইলে লিখে রাখতে পারো। অনিয়ন্ত্রিত মাইটোসিস বা নিওপ্লাসিয়া থেকে কী সৃষ্টি হয়, টিউমার বা ক্যান্সার সৃষ্টি হয়। টিউমার বা ক্যান্সারের ক্যান্সারের অর্থ হলো ক্র্যাব বা কাঁকড়া, মানে ক্যান্সার হলে আশেপাশের মতো ছড়িয়ে যায় বা র্যাশের মতো দেখা যায়, সেটাকেই বলে, মানে যে নামটা দিছে আগে সে মনে করছে আর কি কাঁকড়া, সে নিশ্চয়ই সমুদ্র পাড়ের মানুষ নিশ্চয়ই আর কি। আচ্ছা যাই হোক, ক্যান্সার কোষে সাইক্লিন সিডিকে নিয়ন্ত্রণ বিনষ্ট হয়ে যায়। সাইক্লিন সিডিকের নিয়ন্ত্রণ বিনষ্ট হয়ে গেলেই তো অনিয়ন্ত্রিতভাবে মাইটোসিস হতে থাকবে। নিয়ন্ত্রণ না হয়ে গেলে তোমরা কীরকম বেশি বেড়ে যাও না, যেরকম তোমাদের যদি নিয়ন্ত্রণ না করে, তোমাদের যদি বাবা মা বকা না দেয়, তোমরা কিন্তু খেলার মাঠে চলে যাবা, সারাদিন মোবাইল টিপবা বা এদিক চলে যাবা ওদিক চলে যাবা, সো ওইরকম হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়। আচ্ছা যাই হোক, তারপরে P53 নামক প্রোটিন সাধারণ কোষকে বিভাজিত হতে বিরত রাখায় ভূমিকা রাখে। এটি যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে এই কোষচক্রের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তারপরে হচ্ছে ক্যান্সার সৃষ্টি হয়, ঠিক আছে। মানুষের অধিকারে ক্যান্সার সৃষ্টি হওয়ার সম্ভবত এটি একটি কারণ। আর স্তন ক্যান্সারের ক্ষেত্রে, মহিলাদের যে স্তন ক্যান্সার হয় সেটার ক্ষেত্রে আবার P27 এই প্রোটিনটা কাজ করে। মহিলাদের স্তন ক্যান্সার বা এই P27 এই প্রোটিনটা কি করে, এটা আর কি মহিলাদের স্তন ক্যান্সারের জন্য দায়ী। কিভাবে দায়ী, কোষকে সংশ্লেষ দশা বা এস দশা যেটা আছে, এস ফেজে যাওয়া থেকে বাধা দেয়। এই এস ফেজে কোষটাকে, ধরো একটা কোষ, এই কোষকে তোমার এস দশায় যেতে দিবে না। এই P27 প্রোটিন সেটা হচ্ছে এস দশায় যেতে বাধা দিবে না, মানে এস দশায় যেতে বাধা দিবে, সো কোষ বিভাজিত হতে পারবে না বা অনিয়ন্ত্রিত মাইটোসিস হতে থাকবে। তো একসময় মহিলাদের স্তন ক্যান্সার দেখা দিবে, ঠিক আছে। এটা কিন্তু আলিম স্যারের বইতে বলা আছে, স্তন ক্যান্সার দেখা দিবে, এটা কিন্তু আলিম স্যারের বইতে বলা আছে। আচ্ছা, তারপরে আসো, এটা লিখে রাখো, আমি কিন্তু মুছে দিচ্ছি, আমি কিন্তু এই যে এখান থেকে পড়াতে হবে তাই। আচ্ছা, কোষচক্র বিনষ্টকারী জিন হলো অঙ্কোজিন, আর ক্যান্সার সৃষ্টিকারী জিন হলো কার্সিনোজেনিক। আর হচ্ছে ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে যে রাসায়নিক পদার্থ সেটা হচ্ছে মিউটেজিনস। আর দেহের বিভিন্ন অংশে এটা খুবই ইম্পর্টেন্ট। টিউমার ছড়িয়ে পড়াকে বলা হয় মেটাস্টেসিস, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আসো বিভিন্ন প্রকার প্যাপিলোমা ভাইরাস ক্যান্সার সৃষ্টি করে, ঠিক আছে। এরকম ভাইরাসের B6 প্যাপিলোমা ভাইরাসের B6 আর B7 জিন দুটি ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী, B6 আর B7। আচ্ছা, কোষের মৃত্যু দুই উপায়ে ঘটে থাকে, একটা হচ্ছে নেক্রোসিস আর একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস হচ্ছে তোমার পূর্ব নির্ধারিত মৃত্যু, আর নেক্রোসিস হচ্ছে অনির্ধারিত মৃত্যু। এখন পূর্ব নির্ধারিত মৃত্যু কী জিনিস, অ্যাপোপ্টোসিসটা পড়লে আমরা বুঝে যাব যে পূর্ব নির্ধারিত আবার মৃত্যু কী জিনিস। পূর্ব নির্ধারিত মৃত্যু আচ্ছা, নেক্রোসিস হচ্ছে পুষ্টির অভাব হলে বা বিষাক্ত দ্রব্যের কারণে ক্ষতিগ্রস্ত হলে যদি কোষটা মারা যায় তাকে বলবো আমরা নেক্রোসিস। আর অ্যাপোপ্টোসিস কী হচ্ছে, এটা হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু। আমাদের কিন্তু প্রতিনিয়ত আমাদের যে মানে হাত পা থেকে মানে কিন্তু কোষের মৃত্যু হচ্ছে, ঠিক আছে। হাতে যে একটা ঘষা দিলা, ধরো যে ঘষা দিলা, এই ঘষা থেকেও তোমার হচ্ছে অনেক কোষের মৃত্যু ঘটে, মরা কোষগুলো পড়ে যায়, ঠিক আছে। সেজন্যই ওইগুলোই আছে আমাদের গায়ের ময়লা, ঠিক আছে। গায়ের ময়লা আর কি বাইরের থেকে আসে না, গায়ের ময়লা আমরা রিজেনারেট করি শরীরে, ঠিক আছে। এটাই হচ্ছে সত্য কাহিনী। আচ্ছা, জীবদেহ বা অঙ্গের জন্য এখন প্রয়োজন নেই, তাই এদের ধ্বংস হতে হয়। আচ্ছা, মানুষের ভ্রূণাবস্থায় পাতলাটি, এখানে অনেক কিছু আছে যে
পাঁচটা আঙ্গুল আগে একসাথে থাকে। এই ধরো একটা হাত, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এই ধরো একটা হাত আগে এরকম থাকে, পরে এটা এরকম হয়, পরে এটা এরকম হয়। আগে হাতটা এরকম থাকে ভ্রূণ অবস্থায়, পরে হাতটা এরকম হয়, 5টা আঙ্গুল হয়, ঠিক আছে। তো এটাই আর কি, যে মাঝখানের এই যে টিস্যুগুলো এরকম বিভাজন সৃষ্টি করে, ভাগ হতে থাকে। তো ভাগ হতে হতে আর কি এই অ্যাপোপ্টোসিসটা তৈরি করে, ঠিক আছে। যে কোনো কোষ, জীবদেহ বা অঙ্গের জন্য এখন প্রয়োজন নেই, তাই এদের ধ্বংস হতে হয়। যেমন যে মানুষের ভ্রূণাবস্থায় পাতলা টিস্যু দিয়ে হাতের সকল অঙ্গাণু লাগানো থাকে, এই 5টা টিস্যু যখন ধ্বংস হয়ে যায় তখন 5টা আঙ্গুল পৃথক হয়ে যায়। তাহলে কতটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো 5টা এই টিস্যুটার অ্যাপোপ্টোসিস যদি না হয় তাহলে কী হতো বলো তো, এই যে একদম ভ্রূণাবস্থায় যেরকম আঙ্গুল ছাড়া একটা অবয়ব, সেই অবয়বটা থেকে যেত, এরকম হতো না আর, ঠিক আছে। সো অ্যাপোপ্টোসিসেরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। নেক্রোসিস কোনো ভূমিকা পালন করে না, গুরুত্বপূর্ণ সে ক্ষতি করে, কিন্তু অ্যাপোপ্টোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, একটি কোষ যতদিন বেশি বাঁচবে তার ক্ষতিগ্রস্ত পারে, আমরা এখান থেকে এটা ক্যান্সার হতে পারে আর উচ্চমাত্রার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আলিম স্যারের কিছু ইনফরমেশন বলে দেই, যে এই উলফিয়ান নালীও একটা জেনেটিক্যালি মৃত্যুর একটি উদাহরণ, অ্যাপোপ্টোসিসের উদাহরণ উলফিয়ান নালী। উলফিয়ান নালীটা হচ্ছে একটা অ্যাপোপ্টোসিসের উদাহরণ, এটা আলিম স্যারের বইতে বলা আছে, তোমরা ফাঁকা জায়গায় লিখে রাখতে পারো। আচ্ছা, মাইটোসিস ইন্ডেক্স এটা পড়ে নিবা। তারপরে মাইটোসিস পার্থক্য, এটা রিডিং পারবা, সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। মাইসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন, আচ্ছা এটা তো মাইসিস হ্রাস বিভাজন, এখান থেকে কিছু পড়তে হবে যে মাইসিস এখানে বিজ্ঞানী নামকরণটা দেয় নাই। ও আচ্ছা, নেক্সট স্লাইডে আছে তাই না? আচ্ছা, নেক্সট স্লাইডে চলো। এখান থেকে বিজ্ঞানীর নামগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। এই যে আবিষ্কার ও নামকরণ, বেনেডিন, হাউসার, ঠিক আছে, এরা কি করছে, ক্রোমোজোম, আচ্ছা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন, তার এটা বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, এই যে স্ট্রাসবার্জার পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষের ক্রোমোজোমে হ্রাসমূলক বিভাজন প্রথম লক্ষ্য করেন। আর ফার্মার আর মুর কে মিওসিস বিভাজন বলছে সর্বপ্রথম। বোভারি সর্বপ্রথম কোলকৃমির জননাঙ্গে, এটাও লাগবে না। আচ্ছা, কী দাগাই দিছি সেটা পড়ো। ট্রাসবার্জার হচ্ছে পুষ্পক উদ্ভিদের জনন মাতৃকোষে ক্রোমোজোমে হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করেন। আর না, এই মিওসিসটাকে নাম দিছেন কে, ফার্মার আর মুর, ঠিক আছে। আর বেনেডিন আর হাউসারটাও ইম্পর্টেন্ট, কারণ যেহেতু তারা হ্রাসমূলক একটা বিভাজনের আশঙ্কা, তারা আশঙ্কা বলবো না, তারা সম্ভাবনা দেখছিলেন আর কি, যে হ্যাপ্লয়েড ক্রোমোজোমটা যেহেতু পাইলাম, তার কি, এখানে একটা হ্রাসমূলক বিভাজন হতেও পারে। হ্রাসমূলক বিভাজনের কারণেই নিশ্চয়ই এখানে এই হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আমরা আবিষ্কার করছি আর কি, এটা তারা বুঝতে পারছিল আর কি। আচ্ছা, তারপরে মাইসিস বিভাজন কোথায় হয়? মাইসিস বিভাজন হচ্ছে নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড জীবে মাইসিস হয়, নিষেকের পর জাইগোটে। আচ্ছা, কিছু কিছু জীব আছে, এই 3টা জিনিস পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে রাখো। ডিপ্লয়েড জীবে মাইসিস ঘটে হ্যামিট গঠনের ঠিক পূর্বে। এই ধরনের মাইসিসকে বলা হয় টার্মিনাল মাইসিস, একদম নাম সহ পড়তে হবে। এখানে শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু উৎপন্ন হয়, বা ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু উৎপন্ন হয়, এই কথাটা পড়তে হবে, যে ডিপ্লয়েড জীবে মাইসিস ঘটে গ্যামিট গঠনের ঠিক পূর্বে। হচ্ছে এটা হচ্ছে ডিপ্লয়েড জীবে হইতেছে, তার এরকমভাবে প্রশ্ন আসবে যে টার্মিনাল মাইসিস কোন ধরনের জীবে ঘটে বা কোথায় ঘটে, তখন উত্তর দিতে হবে যে ডিপ্লয়েড জীবে। তারপরে আসে সুপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে, এখানে কি ঘটে, স্পোরিক মাইসিস ঘটে, তাহলে স্পোরিক মাইসিস কোথায় ঘটতেছে, সুপুষ্পক উদ্ভিদে ঘটতেছে। এভাবেই প্রশ্নটা আসবে, যে পুংরেণু গঠনের সময় এই কথা, মেগাস্পোর বা স্ত্রীরেণু গঠনের সময় এইটা ঘটে, হচ্ছে স্পোরিক মাইসিস ঘটে। কয়েক প্রকার ছত্রাক ও শৈবালের দেহে মাইসিস নিষেকের ফলে সৃষ্ট জায়গোট গঠনের পরে ঘটে, এগুলোতে জায়গোট গঠনের আগে হয়েছে। আর জায়গোট গঠনের পরে একটা মাইসিস ঘটে, সেই গায়টিকে বলা হয় জাইগোটিক মাইসিস বলা হয়, যেহেতু জায়গোট গঠনের পরে হইতেছে। সেটা কোন জীবে দেখা যাচ্ছে, ছত্রাক আর শৈবালের দেখা যাচ্ছে। সো এখানে খুবই ইম্পর্টেন্ট, সবগুলা মুখস্থ করে ফেলতে বলবো, প্রত্যেকটা লাইন মুখস্থ করে ফেলতে বলবো,
তোমাদের ভালোর জন্য। আমি কিন্তু সবগুলো মুখস্থ করতে বলি না, এমনি দাগাই দিতে বলি, পড়তে বলি, রিডিং পড়তে বলি, বেসিক ক্লিয়ার করতে বলি, কিন্তু মুখস্থ কিন্তু সবগুলো করতে বলি না। সো যেটা মুখস্থ করতে বলি সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে এটা রিডিং দিবা। নেক্সট স্লাইডে আসো। এখান থেকে এই যে মাইসিসের যে বৈশিষ্ট্যগুলো আছে এখান থেকে সেটা রিডিং দিবা। আর কোনটা ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। এখান থেকে 7 নাম্বার আর কি দেখাতে পারলাম না, 7 নাম্বার, তারপরে 9 নাম্বার, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। মাইসিস হলো জীবসমূহের মধ্যে বৈচিত্র্য সৃষ্টির একটি প্রধান উপায়। কারণ কি, মাইসিসে কিন্তু ওই যে কাজমা সৃষ্টি হয়, ঠিক আছে, কাজমায় আর কি বৈচিত্র্য সৃষ্টির প্রধান কারণ আর কি। তো মাইসিসের ক্ষেত্রে আর কি প্রথমে ইন্টারফেস হয়, তারপর মাইসিস 1 বা রাসমূল বিভাজন সৃষ্টি হয়, ঠিক আছে। সেখানে আর কি অনেকগুলো ভাগ করে, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। প্রোফেজ এখানে কিন্তু প্রোমেটাফেজ নাই, ঠিক আছে, এটাই আর কি একটু পার্থক্য। আর প্রোফেজকে আবার আবার 5টা ভাগ করে, ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস। তারপরে আবার ইন্টারকাইনেসিস হয়, তারপরে আবার মাইসিস 2 হয়। ওকে, তারপর মাইসিস 1 বা প্রথম মাইটিক বিভাজন, এটা কি বলছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ বিভাজন। তারপরে হচ্ছে প্রোফেজ, এটা 4টি পর্যায়ে ভাগ করা হয়। পর্যায়গুলো হচ্ছে প্রোফেজ 1কে 5টি উপপর্যায়ে ভাগ করা হয়, ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। ল্যাপ্টোটিন এখানে খুবই সিলেক্টিভ পড়তে হবে। আসলে নেক্সট স্লাইডে আসো, এখান থেকে পড়া যাবে না। তো এখান থেকে এটা পড়বা যে প্রাণীকোষী ক্রোমোজোমের পোলারাইজড বিন্যাস ঘটে। আর এই যে বুকে দেখা যায় যে এটা পড়তে হবে, বিজ্ঞানী ডার্লিংটনটা না পড়লেও চলবে এখানে, কিন্তু বুকে যে দেখা যায়, কোথায় দেখা যায়, লেপ্টোটিনে দেখা যায়, এটা পড়তে হবে। তারপরে এখানে জাইগোটিনে আসো। জাইগোটিন হচ্ছে মানে এখানে যে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হয়, একে বলা হয় সিনাপসিস। তার মানে সিনাপসিস কোথায় দেখা যায়, জাইগোটিনে দেখা যায়। বাইভ্যালেন্ট কোথায় দেখা যায়, জাইগোটিনে দেখা যায়, ঠিক আছে। সেন্ট্রাল বিভক্তির সূচনা কোথায় ঘটে, জাইগোটিনে ঘটে। তারপর আসে প্যাকাইটিন। প্যাকাইটিনের থেকে কি বলবা, এখানে টেট্রাড অবস্থা দেখা যায়। তারপরে মানে দুটি সিস্টার ক্রোমাটিড বা নন সিস্টার ক্রোমাটিড কোথায় দেখা যায়, সেটাও আর কি প্যাকাইটিন দশায় দেখা যায়। তারপরে কাজমা কোথায় সৃষ্টি হচ্ছে, কাজমাটা খুবই ইম্পর্টেন্ট। কাজমাটাও দেখা যাচ্ছে হচ্ছে আমাদের প্যাকাইটিন দশায়। ওকে, তারপরে আসছো এখান থেকে ক্রসিং ওভার ঘটে, মানে হচ্ছে প্যাকাইটিনের মধ্যে যেহেতু কাজমা ওখানে ঘটে সেহেতু ক্রসিং ওভার ঘটে ওখানেই আর কি। ডিপ্লোটিনের ক্ষেত্রে কি ঘটে, ডিপ্লোটিনের মধ্যে তোমার মানে হচ্ছে লুপ সৃষ্টি হয়। প্রান্তীয়করণটা খুবই ইম্পর্টেন্ট, কায়াজমার প্রান্তের দিকে সরে যায়। এই যে কায়াজমা যেটা সৃষ্টি হলো প্যাকাইটিনে, সেটা হচ্ছে আগে এখানে ছিল, তারপরে আস্তে আস্তে প্রান্তের দিকে চলে যাচ্ছে, এটাই আর কি প্রান্তীয়করণ। তারপরে আসো মানে হচ্ছে 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে, এটা খুবই ভালোই আছে, ইম্পর্টেন্ট। তারপরে আবার একটি মাত্র কাজমা থাকলে এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি হতে পারে, এটাও ইম্পর্টেন্ট। ডায়াকাইনেসিস আসো, আমি কিন্তু সব দাগাই দিচ্ছি না, সো যেটা দাগাই দিচ্ছি সেটা একবারে মুখস্থ করে ফেলবা। এই চ্যাপ্টারটা খুবই ছোট, সো এত বেশি মানে সমস্যা হওয়ার কথা না। তারপরে আসো উপপর্যায়ে ক্রোমোজোমগুলো আরও খর্বাকৃতি মোটা হয়, প্রান্তিকরণ তখনও চলতে থাকে। আচ্ছা, এখান থেকে আসো নিউক্লিয়াস অদৃশ্য হয়ে যায়, এটা ইম্পর্টেন্ট। আর নিউক্লিয়ার এনভেলপের অবলুপ্তি ঘটে, এটা ইম্পর্টেন্ট। তারপর নেক্সট স্লাইডে আসো। তারপর মেটাফেজ 1 থেকে
মেটাফেজ 1 থেকে হ্যাঁ পড়ার একটা জিনিস আছে, সেটা হলো সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। এই পর্যায়ে আমরা কিন্তু সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় মানে ওই মাইটোসিসের মেটাফেজে কিন্তু সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় পড়ে আসছি, কিন্তু এখানে কিন্তু সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। এটা খুবই ইম্পর্টেন্ট। কেন? এই যে মেটাফেজে আমরা সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় পড়ে আসলাম, কিন্তু এখানে আবার মেটাফেজ 1-এ এসে দেখতেছি সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট, একটু আনকমন তো সেজন্য ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে আসো টেলোফেজ 1, তারপরে ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিস 1, ঠিক আছে। তারপরে এই ইন্টারকাইনেসিস বলা হয় মাইটোসিসের প্রথম আর দ্বিতীয় প্রক্রিয়ার মাঝখানে যে সময়টা সেটাকে বলা হয় ইন্টারকাইনেসিস। এই সময় আরএনএ ডিএনএ এগুলোর প্রতিরূপ সৃষ্টি হয় না, মানে আরএনএ সংশ্লেষিত হয়, প্রোটিন ইত্যাদি সংশ্লেষিত হয়, কিন্তু ডিএনএর প্রতিরূপ সৃষ্টি হয় না। কিন্তু আমরা কিন্তু জানতাম যে ইন্টারফেজে ডিএনএর প্রতিরূপ সৃষ্টি হয়, কিন্তু ইন্টারকাইনেসিসে ডিএনএর প্রতিরূপ সৃষ্টি হচ্ছে না। ঠিক আছে, এই কথাটা ইম্পর্টেন্ট। তো এখান থেকে এগুলো রিডিং দিবা, অত বেশি ইম্পর্টেন্ট না। আসো তারপর স্লাইডে আসো। এখান থেকে আর কি ক্রসিং ওভারটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু মাইসিসের গুরুত্বটাও ইম্পর্টেন্ট আছে। মাইসিসের ইম্পর্টেন্ট থেকে মানে এই যে বৈচিত্র্য সৃষ্টিটা খুবই ইম্পর্টেন্ট। বৈচিত্র্য সৃষ্টি ক্রসিং ওভারের কারণে যে হয় সেটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু সবই পড়ে ফেলবা। এখান থেকে এই যে জননকোষ সৃষ্টি, কিন্তু জননকোষ বৃদ্ধি হয় মাইটোসিসে, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে, প্রজাতির সক্রিয়তা ঠিক রাখে, বৈচিত্র্য সৃষ্টি ঠিক রাখে। বৈচিত্র্য সৃষ্টি করে কেন? ওই যে ক্রসিং ওভার হয়, নাহলে তো তোমাকে আর আমাকে একই রকম দেখা যাইতো, তাই না, যদি বৈচিত্র্য সৃষ্টি না হতো। তারপরে অভিব্যক্তি, এটা খুবই ইম্পর্টেন্ট। গ্যামেট সৃষ্টি, বংশবৃদ্ধি খুবই ইম্পর্টেন্ট। যৌনক্রমটাও ইম্পর্টেন্ট। মেন্ডেলের সূত্র ব্যাখ্যা দেওয়া মায়োসিস ছাড়া সম্ভব নয়, খুবই ইম্পর্টেন্ট। আমার কাছে মায়োসিসের গুরুত্বটা মাইটোসিসের থেকে বেশি লাগছে, সো এটা খুবই ইম্পর্টেন্ট দিয়ে পড়বে। তারপর ক্রসিং ওভারে কী আছে? ক্রসিং এই প্যাকাইটিন উপপর্যায়ে যে হয়, মানে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কাইজমা সৃষ্টি হয়, সেটাই হচ্ছে সেখানেই কিছু জিনের আদান প্রদান ঘটে, সেটাই আর কি। আর থমাস হান্ট মর্গান এই বিজ্ঞানীটা প্রথম ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেন, এবং এর জন্য তিনি নোবেল পুরস্কারও পেয়ে গেছেন। ঠিক আছে, ক্রসিং ওভারের কৌশল বা ক্রিয়া, এখান থেকে সব তো লাগে না, কিন্তু এই যে নিউক্লিয়াসটা লাগে, যে প্রথমে দুটি নন সিস্টার ক্রোমাটিড একই স্থান বরাবর ভেঙে যায় এন্ডোনিউক্লিয়াস এনজাইমের কারণে যে ভেঙে যায় এটা লাগে। আর পুনরায় যোগটা লাগে কোন এনজাইমের কারণে? ল্যাগেজ এনজাইমের কারণে। এই দুটো এনজাইম পড়লেই হবে। তারপর আসো ক্রসিং ওভারের গুরুত্ব। ক্রসিং ওভারের গুরুত্বটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কী পড়বা? ক্রসিং ওভারের কারণে আর কি এইগুলো খুবই ইম্পর্টেন্ট, যে গবেষণার ক্ষেত্রে ক্রোমোজোমের জিনের অবস্থান নির্ণয় করা যায় ক্রসিং ওভার দিয়ে, জেনেটিক ম্যাপ তৈরি করা যায় ক্রসিং ওভারে, ক্রোমোজোমে জিনের নতুন বিন্যাসের ফলে জেনেটিক ভ্যারিয়েশন তৈরি হয়। ঠিক আছে, এগুলো একই কথা বলে দেখবা যে ঘুরেফিরা বলছে, কিন্তু কিছু এই যে ছোটো ছোটো যেগুলো বলছো না, সেগুলো পড়বা। প্রশ্নটা এরকমভাবে আসবে যে ক্রোমোজোমে জিনের অবস্থান কীভাবে নির্ণয় করা যায়, জেনেটিক ম্যাপ কিসের মাধ্যমে নির্ণয় করা যায়, জেনেটিক ভ্যারিয়েশন কীভাবে সৃষ্টি হয়, এভাবে প্রশ্ন আসবে এভাবে। ঠিক আছে, এটা রিডিং দিবা। হ্যাঁ, আর তো মনে হয় কিছু নাই, নাকি আছে? এখান থেকে কিছু দাগাই দিচ্ছি। এখান থেকে যে এই 8 নাম্বারটা পড়বা, 8 নাম্বার 9 নাম্বার পড়বা, আর 11 নাম্বারটা পড়বা। ঠিক আছে, আমার কাছে এই 3টা বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। আচ্ছা, তারপরে এখান থেকে এই ছবি থেকে একটা জিনিস পড়তে হয়, এই যে পেঁয়াজের এই জিনিসটা পড়তে হয়। কী জিনিস পড়তে হয়? এই যে পেঁয়াজের মূলে 16টি ক্রোমোজোম থাকে, এই জিনিসটা পড়ে রাখো। পেঁয়াজ মূলে কয়টি ক্রোমোজোম থাকে? 16টি ক্রোমোজোম থাকে। ওকে, আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আজকের ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। অবশ্যই আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, অবশ্যই। আর আমি কিন্তু ক্রসিং ওভারের একটা জিনিস, আলিম স্যারের একটা জিনিস আছে, আমি কিন্তু এটা পোস্ট করবো। সো যারা সাবস্ক্রাইব করে এখনও করো নাই সাবস্ক্রাইব করে দিও, নাহলে কিন্তু নোটিফিকেশন যাবে না, পরে কিন্তু পোস্টটা পাবা না খুঁজে। আচ্ছা ঠিক আছে।